আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতে জানাবো সংবাদের শিরোনাম। অধ্যক্ষের পদটি যেন আলাদিনের চেরাগ, ১০০ কোটি টাকা বানিয়েছেন চরফ্যাশনের মাজেদ। আরও জানাবো অন্তত ২-৩ বছর অন্তর্বর্তী সরকারের মেয়াদ চান পত্রিকার সম্পাদকরা। সে সাথে জানাবো বিজেপি নেতার হুমকি, মসজিদে ঢুকে মুসলিমদের মারব। সংবাদ শেষে জানাবো ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৪৯, আহত ২১৯ জন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহ আল ইসলাম জ্যাক ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম এ মাজেদ। কলেজের অধ্যক্ষের পদটি যেন তার জন্য আলাদিনের চেরাগ। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ, বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, সরকারি টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম দুর্নীতি করে শত কোটি টাকার মালিক হয়েছেন। এসব টাকায় একাধিক ফ্ল্যাট, বাড়িসহ কিনেছেন অন্তত ৫০ কোটি টাকার সম্পদ। একজন অধ্যক্ষের বেতন ভাতা কত? তিনি এত সম্পদ কিভাবে করেছেন তা নিয়ে এলাকায় চলছে কানাঘুষা। খোঁজ নিয়ে জানা যায় ২০১০ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। কিন্তু কলেজের প্রতিষ্ঠাকাল ৫ বছর আগে দেখিয়ে প্রশাসনের সহযোগিতায় বেতন বিল ভাউচার করে সরকারের ৪-৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। কলেজে চাকরি দেওয়ার কথা বলে একই পদের জন্য একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। কলেজের উন্নয়নমূলক কাজ, ছাত্রছাত্রী ভর্তি ফি, ফরম ফিলআপ, রেজিস্ট্রেশন ফি, উন্নয়ন তহবিল বাবদ অর্জিত তহবিলের বিপুল সরকারি অর্থ এখনও আত্মসাৎ করে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, কলেজের অধ্যক্ষ পদ পাওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও জাল অভিজ্ঞতার সনদ ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে নিয়োগ পান তিনি। ৬ জন শিক্ষকের পদ বোর্ডের স্বীকৃতি পাওয়ার আগেই ভুয়া স্মারকে জাল কাগজপত্র তৈরি করে বিল উত্তোলন করে নেন। উক্ত বিল পাওয়ার জন্য তদবিরের কথা বলে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ৪ লাখ টাকা করে ২৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক জাকির সহ কয়েকজনের কাছ থেকে ৪ লাখ টাকা করে উত্তোলন করে আত্মসাৎ করেন। তিনি ৬ জন শিক্ষককে অনেক আগে যোগদান দেখিয়ে ৯০ লাখ টাকা আত্মসাৎ করেন। কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও ৮ লাখ টাকা করে ঘুষ নিয়েছেন। বর্তমানে কলেজে ২৪ জন শিক্ষক রয়েছেন। প্রত্যেকের নিয়োগের শুরুতে ৮ লাখ টাকা করে মোট ২ কোটি ৮ লাখ টাকা হাতিয়ে নেন। সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য ৮ জনের কাছ থেকে ৫ লাখ টাকা করে ৪০ লাখ টাকা ঘুষ নেন অধ্যক্ষ এম এ মাজেদ। আব্দুল্লাহ আল জ্যাক ডিগ্রি কলেজ ছাড়াও অধ্যক্ষ এম এ মাজেদ আরও একাধিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেখানে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি আগে লালমোহন উপজেলার গজারিয়া বাজারে ২,০০০ টাকায় ভাড়া বাসায় থাকতেন। দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত ২ থেকে ৩ বছর দায়িত্ব পালনের পক্ষে মত দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের বিভিন্ন সংবাদপত্রের ২০ জন সম্পাদক মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মত বিনিময় করেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টাকে তারা বলেছিলেন অন্তর্বর্তী সরকার যেন যৌক্তিক সময় পর্যন্ত থাকে। এই যৌক্তিক সময় আসলে কতটা সময়, সে বিষয়ে ড. ইউনূস সম্পাদকদের কাছে জানতে চান। এই সময়টাতে কি কি মৌলিক কাজ সরকারের করা উচিত, এ বিষয়েও পরামর্শ চান তিনি। সম্পাদকদের দেওয়া প্রস্তাবগুলো তুলে ধরে শফিকুল আলম বলেন, বিভিন্ন রকম কথা এসেছে, যেমন অন্তত ২ বছর মেয়াদ দেওয়া যেতে পারে। অনেকে আবার ২ থেকে ৩ বছরের কথা বলেছেন। আবার কেউ কেউ প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে যতটা সময় লাগে তা দেওয়ার পক্ষে প্রস্তাব দেন। শফিকুল আলম বলেন, তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বেশিরভাগই বলেছেন, যেসব সংস্কার কাজ বা যে কর্মপরিকল্পনা অন্তর্বর্তী সরকারের রয়েছে সেটিই আসলে নির্ধারণ করবে এই সরকারের মেয়াদ কতদিন হবে। মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্র মেরামতের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য জাতীয় ঐক্যের উপর গুরুত্বারোপ করেছেন। প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, ছাত্রজনতার অভ্যুত্থান রাষ্ট্র মেরামত করার জন্য মস্ত বড় সুযোগ এনে দিয়েছে, বাংলাদেশকে নতুন শেখরে নেওয়ার জন্য এই সুযোগ কাজে লাগাতে হবে। তবে এর জন্য জাতীয় ঐক্যের খুব প্রয়োজন। বৈঠকে সম্পাদকদের পক্ষ থেকে আসা পরামর্শ তুলে ধরে প্রেস সচিব আরও বলেন, সংবিধান সংশোধন, সংবিধান পুনর্লিখন, আইন কমিশন, সংবিধান কমিশন, মিডিয়া কমিশন ও পুলিশ কমিশন গঠনের কথা এসেছে।
পুলিশকে কিভাবে আরও কার্যকরভাবে কাজে লাগানো যায় এবং নির্বাচন কমিশন সংস্কারের কথা এসেছে। এছাড়া সম্পাদকরা নির্বাচন কমিশন পুনর্গঠনের পরামর্শ দিয়েছেন বলে জানান প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের ভুল ত্রুটি নিয়ে লেখার অনুরোধ জানিয়ে ড ইউনূস সম্পাদকদের বলেন, আপনারা লেখেন। আমাদের দোষত্রুটি হলে তা নিয়ে লেখেন। আমরা আপনাদের কথা শুনতে চাই, মতামত জানতে চাই। প্রেস সচিব বলেন, ড ইউনূস বারবার বলেছেন তিনি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন এবং মুক্ত, প্রাণবন্ত ও গতিশীল গণমাধ্যম দেখতে চান। প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে শফিকুল আলম বলেন, সরকার দেশে একটা গতিশীল গণমাধ্যম দেখতে চায়। এর জন্য যা যা প্রয়োজন তার সবটুকু করা হবে। একইঙ্গে তিনি সরকার দেশে মুক্ত গণমাধ্যমের প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন। মসজিদে ঢুকে মুসলিমদের মারব। প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে এমনই উত্তেজক ভাষণ দিলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতেশ রানে। এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের। সামাজিক মাধ্যমে এমন ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে 2টি মামলা করেছে আহমদনগর পুলিশ। একরকম বাধ্য হয়েই এই ব্যবস্থা নিয়েছে পুলিশ। শুক্রবার আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় নীতেশ রানে বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব। এটা মাথায় রেখা। এদিকে আসাদুদ্দিন ওয়াইসির দল মজলিস ইত্তেহাদুল মুসলিমিন মিম গোটা ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেন, রামগিরি মহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দলের মুখপাত্র ওয়ারিশ পাঠান বলেন, আহমেদনগরে বিজেপি বিধায়ক নীতেশ রানে প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন যে মসজিদে ঢুকে এক এক করে মুসলিমদের মারবেন। প্রকাশ্য সভায় তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। বিধানসভা ভোটের আগে বিজেপি মহারাষ্ট্রের সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে। এফআইআরের ভিত্তিতে রানেকে দ্রুত পুলিশ হেফাজতে নেওয়া উচিত। বিজেপির বিধায়ক নীতেশ রানে। বিজেপির বিধায়ক নীতেশ রানে। এদিকে বিতর্কের জেরে নীতীশ রানের মন্তব্য দলের নয় দাবি করেছে বিজেপি। নীতীশ রানের কড়া সমালোচনা করেছেন দলের মুখপাত্র তুহিন সিনহা। ভারতীয় পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নীতেশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় 260 কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোপখানা থানা অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য 2টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পোলতাভায় রাশিয়ায় হামলায় এখন পর্যন্ত 49 জন নিহত এবং 219 জন আহত হয়েছে বলে এক টিভি সাক্ষাৎকারে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রো লাজুটকিন। খবর ডয়চে ভেলের। এর আগে হামলার পরপর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ দুষ্কৃতীদের এই হামলার জন্য দায়ী করে জানান, সামরিক শিক্ষা প্রতিষ্ঠান ও কাছাকাছি একটি হাসপাতালে এই হামলা চালানো হয়েছে। হামলায় 2টি রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। একটি ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। কিয়েভ থেকে 300 কিলোমিটার পূর্বে অবস্থিত শহর পোলতাভাতে স্থানীয় সময় সকালে হামলাটি করা হয়। যুদ্ধের আগে এ শহরের জনসংখ্যা ছিল প্রায় 3 লাখ। সেখানকার পোলতাভা সামরিক যোগাযোগ ইনস্টিটিউট 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ইনস্টিটিউটের একটি ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং অনেক লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। রাশিয়ার এই আক্রমণের পর ইউক্রেনের সামাজিক মাধ্যমে বেশ কিছু প্রশ্ন উঠেছে। রাশিয়ার সামরিক ব্লগাররা বলেছেন, ইউক্রেনের সেনা প্রকাশ্যে একটি অনুষ্ঠান করছিল। রাশিয়া সেটাকেই টার্গেট করতে চেয়েছে। এরপরই ইউক্রেনের ব্লগাররা প্রশ্ন তুলেছেন, বর্তমান পরিস্থিতিতে কি করে প্রকাশ্যে কোনো অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিল সেনা কর্তৃপক্ষ। শহরের গভর্নর ফিলিপ প্রনিম বলেছেন, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে দেখছে তার নিচে আর কেউ চাপা পড়ে আছেন কিনা।